আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি জীবকোষ ও টিস্যু অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে কি আলোচনা করব তা আমরা একটু দেখে নিই। আমরা মূলত দুইটি বিষয় নিয়ে পড়ব আজকে, একটি হলো রাইবোজোম আর একটি হলো গোলজি বডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো রাইবোজোম কি তা আমরা জানব। প্রথমেই আমি রাইবোজোমের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষণের স্থান। এটিকে রাইবো নিউক্লিয় প্রোটিন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কোষের যে সমস্ত স্থানে মূলত প্রোটিন সংশ্লেষিত হয় সেখানেই রাইবোজোম পাওয়া যায়। রাইবোজোমের সংজ্ঞা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে রাইবোজোম হলো প্রোটিন সংশ্লেষণের স্থান, অর্থাৎ যে জায়গা থেকে প্রোটিন উৎপাদিত হয় সেটাই হলো রাইবোজোম। এই রাইবোজোমটা আবিষ্কার করেন মূলত জর্জ প্যালেট। আমরা একটু দেখে নিই। জর্জ প্যালেট 1955 খ্রিস্টাব্দে রাইবোজোম আবিষ্কার করেন। জর্জ প্যালেট নামক কোষবিজ্ঞানী এই রাইবোজোমকে নাম দেন রাইবোনিউক্লিয় প্রোটিন কণা। এই যে তোমরা দেখতে পাচ্ছ রাইবোনিউক্লিয় প্রোটিন, এই নামকরণটা করেন, অর্থাৎ রাইবোজোমকে রাইবোনিউক্লিয় প্রোটিন নামকরণ করেন রোমানিয়ান কোষবিজ্ঞানী জর্জ প্যালেট 1955 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 1958 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্টস এই রাইবোনিউক্লিয় প্রোটিনটাকে নামকরণ করেন রাইবোজোম হিসেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাইবোজোমটা প্রথমে আবিষ্কার করেন বিজ্ঞানী জর্জ প্যালেট 1955 খ্রিস্টাব্দে। পরবর্তীতে এই রাইবোনিউক্লিয় প্রোটিন কণাকে রাইবোজোম নামে আখ্যায়িত করেন বিজ্ঞানী রবার্টস 1958 খ্রিস্টাব্দে। এবার আমরা রাইবোজোম কোথায় পাওয়া যায় সে সম্পর্কে জানার চেষ্টা করব। এর বিস্তৃতিটা, যে সমস্ত কোষে প্রোটিন সংশ্লেষিত হয় সেসব কোষেই মূলত রাইবোজোম পাওয়া যায়। এখন প্রোক্যারিওটিক কোষে এবং ইউক্যারিওটিক কোষেও রাইবোজোম পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোমগুলা মূলত সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। প্রিয় শিক্ষার্থীরা, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম মূলত সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আমরা জানি যে সাইটোপ্লাজম হলো কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটা যদি সরিয়ে ফেলি, বাকি যে অংশটুকু থাকে ঘন অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে পদার্থ, সেটি হলো সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই প্রোক্যারিওটিক কোষের এই রাইবোজোমটা ছড়ানো থাকে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটাকে আমরা ইআর হিসেবে প্রকাশ করতে পারি, তারপর নিউক্লিয়ার মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিয়ার মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেনের গায়ে সংযুক্ত অবস্থায় থাকে। রাইবোজোম মূলত সংযুক্ত অবস্থায় থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে সমস্ত কোষে মূলত প্রোটিন সংশ্লেষিত হয় সেখানেই রাইবোজোম পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে রাইবোজোমটা বিস্তৃত থাকে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, নিউক্লিয়ার মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এগুলোর গায়ে রাইবোজোমগুলো সংযুক্ত অবস্থায় থাকে। এছাড়াও প্লাস্টিড, নিউক্লিয়াস, তারপর মাইটোকন্ড্রিয়া, মাতৃকায় রাইবোজোম মুক্ত অবস্থায় থাকে। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিড, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, মাতৃকায় রাইবোজোম মুক্ত অবস্থায় থাকতে পারে। অনেক সময় ব্যাকটেরিয়ার কোষেও রাইবোজোম পাওয়া যায়। ব্যাকটেরিয়াতে মূলত 20,000-এর মতো রাইবোজোম পাওয়া যায়। তথ্যটা আমরা লিখে রাখি। ব্যাকটেরিয়ার কোষে প্রায় 20,000 রাইবোজোম পাওয়া যায়। আবার অনেক সময় ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা 1 কোটি পর্যন্ত হতে পারে। আমরা রাইবোজোমের বিস্তৃতি সম্পর্কে জানলাম। এবার রাইবোজোমের ভৌত গঠন সম্পর্কে জানব। ভৌত গঠন।
রাইবোজোম দেখতে কেমন? রাইবোজোম দেখতে মূলত গোলাকার হতে ডিম্বাকার। এটি পর্দাবিহীন। তারপর রাইবোজোমের আকারটা অতি ক্ষুদ্র আকার। এক একটা রাইবোজোম দানা সাধারণত 150 থেকে 200 অ্যাংস্ট্রম হতে পারে। রাইবোজোম মূলত গোলাকার থেকে ডিম্বাকার, এটি পর্দাবিহীন, অতি ক্ষুদ্র আকার, 150 থেকে 200 অ্যাংস্ট্রম হতে পারে। তারপর রাইবোজোম মূলত দুই ধরনের। একটি হলো 70S রাইবোজোম, আরেকটি হলো 80S রাইবোজোম। এই দুই ধরনের রাইবোজোম মূলত পাওয়া যায় কোষে। 70S রাইবোজোমটা মূলত প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায়, আর 80S রাইবোজোমটা মূলত ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। তো 70S এবং 80S এই দুইটা কণার মধ্যে আবার দুইটি করে উপ-একক বিদ্যমান। 70S এ আছে দুটি উপ-একক, একটি হলো 30S সাব ইউনিট, আরেকটি হলো 50S সাব ইউনিট। অন্যদিকে 80S রাইবোজোমের ক্ষেত্রে দুটি সাব ইউনিট হলো 60S এবং 40S সাব ইউনিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার আরেকটু দেখি। রাইবোজোমে মূলত দুই ধরনের, একটি হলো 70S, আরেকটি হলো 80S। 70S এর মধ্যে আছে দুটি উপ-একক, একটি হলো 30S, 50S, আরেকটি হলো আবার 80S এর ক্ষেত্রে আছে দুটি সাব ইউনিট, 60S, 40S। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অনেক সময় লিখে থাকি 80S, 70S, এই এসটা মূলত আসলে কি? এসটা হলো ভেদবার্গ, SVED, ভেদবার্গ একক। এই ভেদবার্গের আদি অক্ষর এস দিয়ে প্রকাশ করা হচ্ছে এই ইউনিটগুলোকে, অর্থাৎ 80S-কে 70S-কে এই এসগুলো হলো ভেদবার্গের একক। বিজ্ঞানী ভেদবার্গের নামানুসারে এই নামকরণটা করা হয়। এবার আমরা রাইবোজোমের রাসায়নিক গঠনটা জানব। রাসায়নিক গঠন। রাইবোজোমের রাসায়নিক উপাদান মূলত দুটি, একটি হলো RNA, আরেকটি হলো প্রোটিন। প্রিয় শিক্ষার্থীরা, রাইবোজোম সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে, কিন্তু এসএসসিতে অল্প পরিসরে জানলেও চলবে, তাই আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। রাসায়নিক গঠনে আছে RNA এবং প্রোটিন। তো RNA-র মধ্যে আছে আবার কয়েকটা ভাগ। মেসেঞ্জার RNA বা mRNA, mRNA-কে বলা হয় মেসেঞ্জার RNA। আরেকটা RNA হলো tRNA, tRNA-কে বলা হয় ট্রান্সফার RNA। আরেকটি হলো rRNA, এই আরটাকে বলা হয় রাইবোজোমাল। এখন এই mRNA-টা প্রোটিন কিভাবে সংশ্লেষিত হয় একটা কোষে আমরা জানব। mRNA-টা বার্তা বহন করে নিয়ে যায়, বার্তা বহন করে, এবং mRNA-টা যখন বার্তা বহন করে নিয়ে যায় তখন tRNA-র সহায়তায় এই mRNA-টা রাইবোজোমের সাথে যুক্ত হয়। tRNA-র সহায়তায় বা ট্রান্সফার RNA-র সহায়তায় এই mRNA tRNA-র সাথে যুক্ত হয় এবং প্রোটিন উৎপাদিত হয়। এবার একটার পর একটা রাইবোজোম যখন যুক্ত হতে থাকে তখন সেটা চেইন আকার গঠন করে। একটার পর একটা রাইবোজোম এসে জড়ো হচ্ছে, এটাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। রাইবোজোমের ক্ষেত্রে RNA এবং প্রোটিন, রাইবোজোমের ক্ষেত্রে RNA এবং প্রোটিন 1:1 অনুপাতে অবস্থান করে। আবার রাইবোজোমের মধ্যে অনেকগুলো ধাতব আয়ন থাকে, যেমন ম্যাঙ্গানিজ আয়ন, ক্যালসিয়াম আয়ন,
তারপর ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি পাওয়া যায়। আমরা রাসায়নিক গঠন সম্পর্কেও জানলাম, এবার রাইবোজোমের কাজ সম্পর্কে জানব। তবে কাজ সম্পর্কে জানার আগে আমরা রাইবোজোমের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে আমরা ATS রাইবোজোম সম্পর্কে জেনেছিলাম, এটার একটু চিত্রটা আমরা দেখব। (40S) সাবইউনিট, 60S সাবইউনিট। আর এদিক থেকে একটা নতুন প্রোটিন বের হলো। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো মেসেঞ্জার RNA আর এটা হলো tRNA। এই মেসেঞ্জার RNAটা tRNA-র সহায়তায় যুক্ত হয়ে নতুন প্রোটিন উৎপাদিত হয়। আর এখানে দুটা সাবইউনিট আমরা দেখতে পাচ্ছি, একটা হলো 40S, আরেকটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো 60S সাবইউনিট। এবার আমরা রাইবোজোমের কাজ সম্পর্কে জানব। রাইবোজোম স্নেহ বিপাকে অংশগ্রহণ করে, সাইটোক্রোম উৎপাদনে সাহায্য করে। তারপর প্রোটিন, সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য যেটা, প্রোটিন উৎপাদনে সাহায্য করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, যার জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। দিস কল্ড প্রোটিন ফ্যাক্টরি। অনেক সময় প্রশ্ন এসে থাকে যে রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তখন আমরা এ সম্পর্কে বলবো যে রাইবোজোম মূলত প্রোটিন উৎপাদনের কারখানা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইবোজোম সম্পর্কে জানলাম, এবার গোলজি বডি সম্পর্কে জানব। গোলজি বডি আবিষ্কার করেন প্রথমে ক্যামিলো গলজি। এটি আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যামিলো গলজি 1898 সালে আবিষ্কার করেন। মূলত ক্যামিলো গলজির নাম অনুসারেই এই গলজি নামের উৎপত্তি। বিজ্ঞানী ক্যামিলো গলজি এই গলজি বডিটা কোথায় আবিষ্কার করেন? তিনি মূলত আসলে স্নায়ুবিজ্ঞানী। ক্যামিলো গলজি পেঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে গোলজি বডির অস্তিত্ব আবিষ্কৃত হয়। আমরা গোলজি বডির আবিষ্কার ও এর হিস্ট্রি সম্পর্কে জানলাম। এবার গোলজি বডিটা আসলে কি আমরা জানব। মূলত গোলজি বডি হলো একটা জটিল অঙ্গাণু। দিস কল্ড কমপ্লেক্স অর্গানেলস। এই জটিল অঙ্গাণুর মধ্যে তিনটা জিনিস আছে। একটা হলো সিস্টার্নি, আরেকটা হলো ভ্যাকিউল, আরেকটা হলো ভ্যাসিকল। এই তিনটা জিনিস দ্বারা গঠিত জটিল অঙ্গাণুটার নামই হলো গোলজি বডি। এবার গোলজি বডি কোথায় পাওয়া যায় আমরা একটু দেখব এর বিস্তৃতি সম্পর্কে। সিবনল, ব্রায়োফাইট ও টেরিডোফাইটের শুক্রাণু, তারপর প্রোক্যারিওটিক কোষে এবং কিছু ছত্রাকে, তারপরে প্রাণীর লোহিত কণিকায় গোলজি বডি মূলত অনুপস্থিত। আসলে গোলজি বডিটা হলো প্রাণীকোষের নিউক্লিয়াসকে ঘিরে থাকে, যেটা জালিকাকার হতে পারে। মূলত নিউক্লিয়াসের চারিপাশে বা নিউক্লিয়াসের কেন্দ্রে, আসলে নিউক্লিয়াসের চারিপাশেই থাকে, মূলত জালিকাকারে থাকে নিউক্লিয়াসের চারিপাশে। তাহলে আমরা দেখতে পেলাম সিবনল, ব্রায়োফাইট ও টেরিডোফাইটের শুক্রাণু, প্রোক্যারিওটিক কোষে এবং কিছু ছত্রাকে, প্রাণীর লোহিত কণিকায় গোলজি বডি অনুপস্থিত। মূলত নিউক্লিয়াসের চারিপাশে জালিকাকারে এটি বিস্তৃত। আবার উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এটি মুক্ত অবস্থায় থাকে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে
মুক্ত অবস্থায় থাকতে পারে। এবার আমরা গোলজি বডির ভৌত গঠন সম্পর্কে দেখব। তবে গোলজি বডির ভৌত গঠন দেখার আগে গোলজি বডির চিত্রটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সিস্টার্নি আছে, ভ্যাকিউল আছে, ভেসিকল আছে। এই সিস্টার্নিগুলো আসলে কি? সিস্টার্নি হলো মূলত চাপা নালিকা সদৃশ। তোমরা দেখতে পাচ্ছ এই যে নালিকার মতো আছে, এখানে চাপা বেশ কয়েকটা। এই প্রত্যেকটাই কিন্তু স্তূপীকৃত, অর্থাৎ একটার পর আরেকটা সাজানো, যেটাকে স্তূপীকৃত বলে। এবং এগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান না, একটার চেয়ে আরেকটা বড়, কোনোটা ছোট, এরকম অসমান দৈর্ঘ্য বিশিষ্ট, কিন্তু এগুলো প্রায় সমান্তরালে অবস্থিত। এগুলোকেই বলা হচ্ছে মূলত সিস্টার্নি। আবার সিস্টার্নির উপরের দিকে আছে ভ্যাকিউল। ভ্যাকিউলটা হলো সিস্টার্নির উপরের দিকে ক্ষুদ্র থলির মতো অংশ বিশেষ, অর্থাৎ দেখা যাচ্ছে যে যেগুলো ক্ষুদ্র ডিম্বাকার বা থলির মতো অংশ, সেটা হলো ভ্যাকিউল। এই ভ্যাকিউলটা মূলত আসলে সৃষ্টি হয় এই সিস্টার্নির প্রাচীরটা অনেক সময় ফেটে গিয়ে এই ভ্যাকিউলটা সৃষ্টি করে, অর্থাৎ সিস্টার্নির প্রাচীর থেকেই কিন্তু এই ভ্যাকিউলটার সৃষ্টি হয়। আর আরেকটা মজার বিষয় হলো যে এই সিস্টার্নিটা মূলত ধারণা করা হয় যে সম্ভবত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি। তবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই সিস্টার্নিগুলার উৎপত্তি হয়েছে। আবার আমরা দেখলাম যে সিস্টার্নির উপরে আছে ভ্যাকিউল। এবার সিস্টার্নির নিচের দিকে যেগুলো ক্ষুদ্র থলি সদৃশ বা ক্ষুদ্র ডিম্বাকার যেগুলো আছে, সেগুলো হলো ভ্যাসিকল, ক্ষুদ্র দানাদার। এই ভ্যাসিকলগুলা কি করে? অর্থাৎ ক্ষুদ্র দানা যে ভ্যাসিকলগুলো আছে, এই তিনটা জিনিস নিয়েই মূলত গোলজি বডি গঠিত। এবার ভৌত গঠন সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, ভৌত গঠন সম্পর্কে আমরা জানলাম। এবার গোলজি বডির রাসায়নিক উপাদান সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গোলজি বডির রাসায়নিক উপাদান সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক উপাদান, আমরা জানি যে গোলজি বডি হলো ঝিল্লিযুক্ত বা জালিকাকার। এই গোলজি বডিতে লিপোপ্রোটিন থাকে, অর্থাৎ লিপোপ্রোটিন দিয়ে গোলজি বডির ঝিল্লিটা গঠিত। গোলজি বডি মূলত লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এখন লিপোপ্রোটিনের এই লিপোটা আসছে আসলে লিপিড হতে। এখন গোলজি বডিতে কী ধরনের লিপিড পাওয়া যায়? মূলত পাওয়া যায় স্যাফালিন, লেসিথিন, অর্থাৎ স্যাফালিন, লেসিথিন এই জাতীয় লিপিডগুলাই মূলত গোলজি বডিতে পাওয়া যায়। আবার গোলজি বডি এনজাইমে পরিপূর্ণ থাকে। এনজাইমের মধ্যে আছে এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস ইত্যাদি। এই সমস্ত এনজাইম দ্বারা গোলজি কমপ্লেক্সটা গঠিত। আবার গোলজি বডিতে ভিটামিন সিও থাকে, ভিটামিন সি, তারপর ক্যারোটিনয়েড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি থাকে। ক্যারোটিনয়েড, ফ্যাটি অ্যাসিড। আমরা রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম। এবার গোলজি বডির কাজ সম্পর্কে জানব। হরমোন সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ক্ষরণ এবং নিঃসরণ করে। হরমোন সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ক্ষরণ ও নিঃসরণ করে। কোষপ্রাচীর ও প্লাজমা মেমব্রেন গঠনে সাহায্য করে। তারপরে লাইসোজোম গঠন করে। শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনেও কিন্তু এই গোলজি বডির ভূমিকা রয়েছে। অ্যাক্রোজোম, শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনে
ভূমিকা রয়েছে। সেল ডিভিশনের সময় সেল প্লেট তৈরিতেও গোলজি বডির ভূমিকা রয়েছে। সেল ডিভিশন বা কোষ বিভাজনের সময় কোষ প্লেট বা সেল প্লেট তৈরি করে, এগুলোই মূলত গোলজি বডির কাজ। আর একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা, হরমোন সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ক্ষরণ ও নিঃসরণ করে, কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন গঠনে গোলজি বডির ভূমিকা রয়েছে, লাইসোজোম গঠন করে, শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনে ভূমিকা রয়েছে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে। আরেকটি তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখছি, এই গোলজি বডিটাকে আর কি নামে ডাকা হয়। এই গোলজি বডিকে আরও কয়েকটা নামে ডাকা যায়। একটা হলো লিপোকন্ড্রিয়া, ডিকটিউজম, গোলজি অ্যাপারেটাস, এই তিনটেই মূলত। গোলজি বডিকে লিপোকন্ড্রিয়াও বলা যেতে পারে, ডিকটিউজম বলা যেতে পারে, গোলজি অ্যাপারেটাসও বলা যেতে পারে। শিক্ষার্থীরা, আমরা গোলজি বডি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। আসলে যতটুকু এই এসএসসি লেভেলে জানা দরকার আমি ঠিক ততটুকু সম্পর্কেই আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা ইন্টারে যখন যাবে তখন আরও ডিটেলস জানবে, আরও উপরের লেভেলে যখন অনার্স মাস্টার্স করবে তখন যদি বায়োলজিতে কেউ পড়ে থাকো, বায়োলজি রিলেটেড বা লাইফ সায়েন্স রিলেটেড যারা ডাক্তারি পড়বে তারাও, তখন দেখা যাবে যে এই রাইবোজোম সম্পর্কে অনেক কিছু জানতে হবে, গোলজি বডি সম্পর্কে অনেক আরও বিস্তারিত জানতে হবে। আমি এই আজকের ক্লাসটা সম্পর্কে আরেকটু রিভিউ দেই খুব সংক্ষেপে। রাইবোজোম, এই রাইবোজোমটা আসলে হলো প্রোটিন সংশ্লেষণের স্থান, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের জন্যই এই রাইবোজোমটা। এখন এই রাইবোজোমকে আমরা রাইবোনিউক্লিওপ্রোটিন কণা বা দানা বলে থাকি। এটি জর্জ পেলেট এই নামটা দিয়েছিলেন, আর রাইবোজোম নামটা দিয়েছিলেন রবার্টস। এই রাইবোজোমটা হলো পার্টিকল অফ মাইক্রোজোমস। এখন যে সমস্ত কোষে প্রোটিন সংশ্লেষিত হয় মূলত সেই সমস্ত কোষেই রাইবোজোম পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন, প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আর রাসায়নিক কম্পোনেন্টের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই রাইবোজোমে, তাহলে সেখানে আছে প্রোটিন আছে এবং আরএনএ আছে। এই আরএনএটা কিন্তু প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন আছে কয়েক ধরনের আরএনএ, মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, টিআরএনএ। এই মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএটা টিআরএনএর সহায়তায় যখন কানেক্টেড হয় তখন এই প্রোটিন সংশ্লেষিত হয়। এবং রাইবোজোম আমরা জানি যে মূলত দুই ধরনের আছে, একটা হলো 70S আর একটি হলো 30S রাইবোজোম। এই 70Sটাকে আবার দুইটা সাব ইউনিটে ভাগ করা যায়, একটা হলো 30S আর একটা হলো 50S। 80Sকে আবার দুটা ভাগে ভাগ করা যায়, একটা হলো 60S রাইবোজোম আর একটি হলো 40S রাইবোজোম। এখন এই যে আরএনএ এবং প্রোটিন, এই দুইটা কেমিক্যাল কম্পোনেন্ট যে থাকে রাইবোজোমে, এটা আসলে 1:1 অনুপাতে বা রেশিওতে এটা অবস্থান করে থাকে এই রাইবোজোমটা। এবং যতগুলা সেলের মধ্যে যত প্রোটিন সংক্রান্ত বিষয় আছে সেখানেই রাইবোজোম শব্দটি আমরা ব্যবহার করব, সেখানেই রাইবোজোম। আমরা রাইবোজোম সম্পর্কে একটু ক্লিয়ার হতে পারলাম। আর এই রাইবোজোমটা মূলত স্নেহ বিপাকে কাজ করে, সাইটোক্রোম উৎপাদনে সহায়তা করে, আর এটা মূলত প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে বিধায় এটাকে প্রোটিন ফ্যাক্টরি আমরা বলে থাকি। গোলজি বডির ক্ষেত্রে আমরা এটাও কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে। এটা একটা হলো ঝিল্লিযুক্ত, রাইবোজোমটা হলো ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন, আর গোলজি বডিটা হলো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিক অর্গানেলস। এখন এই গোলজি বডি এটা আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যামিলো গোলজি, এবং তার নাম অনুসারেই এই গোলজি বডিটাকে, মানে গোলজির নামটাই এসেছে তার নাম অনুসারে। এখন গোলজি বডি আসলে মূলত তিনটা পার্টে বিভক্ত। একটা হলো সিস্টার্নি, ভ্যাকিউল এবং ভেসিকল। এই তিনটা পার্ট নিয়ে যে জটিল অঙ্গাণুটা বা অর্গানেলসটা যে গঠিত হচ্ছে সেটাই হলো গোলজি বডি। এই গোলজি বডিটা
অনেক সময় সিবনলে অনুপস্থিত থাকে, প্রাণীর লোহিত কণিকা অনুপস্থিত থাকে, তারপর ব্রায়োফাইট বা টেরিডোফাইটের শুক্রাণুতে অনুপস্থিত থাকে, আর বিশেষ করে প্রোক্যারিওটিক সেলে এটা অ্যাবসেন্ট থাকে। বাট সাইটোপ্লাজমে এটা কিন্তু খুব ছড়ানো থাকে এবং প্রাণীকোষের সাধারণত বেসিক্যালি এই নিউক্লিয়াসের চারিপাশে এটা জালিকাকারে বিস্তৃত থাকে। আর এই গোলজি বডিটা এই যে তিনটা ভাগে বিভক্ত, এই সিস্টার্নিগুলা যেগুলা আমরা জানি যে সিস্টার্নিগুলা থাকে নালিকা সদৃশ চাপা অনেকগুলো নলেন, সাধারণত 3টা থেকে 7টা বিদ্যমান থাকে। 3টা থেকে 7টা নালী নিয়েই আসলে সিস্টার্নিটা গঠিত। দেখা যাচ্ছে আমরা জানি যে সিস্টার্নির উপরের দিকে থাকে হলো ভ্যাকিউল, আর এই ভ্যাকিউলগুলো হলো আসলে ক্ষুদ্র এরকম ছোট ছোট দানা, মানে ক্ষুদ্র থলির মতো যেটা, সেটি হলো ভ্যাকিউল। আর সিস্টার্নির যে নিচে নালী সদৃশ, এটার নিচে থাকে ভেসিকল, এগুলো হলো ছোট ছোট থলি সদৃশ। এই 3টা নিয়েই মূলত এই গোলজি বডিটা গঠিত হয়। এখন এই গোলজি বডির কাজগুলো আসলে আমরা কি বলবো, যদি বলা হয় গোলজি বডি কী কাজে ব্যবহৃত হয় বা এর কাজটা কি, তাহলে আমরা বলবো যে মূলত এই যে ক্ষরণ আর নিঃসরণের যে ভূমিকাটা রয়েছে, এটাতে কিন্তু গোলজি বডির ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন হরমোন তারা ক্ষরণ করতেছে, তারপরে এই সেল ডিভিশনের সময় সেল প্লেট প্রডিউস করছে, তারপর প্লাজমা মেমব্রেন গঠন করছে। আবার এই যে লাইসোজোম, যে জীবাণু যে ভক্ষণ করে, এই লাইসোজোমটা তৈরিতেও কিন্তু গোলজি বডির ভূমিকাটা রয়েছে। তারপর আর এই গোলজি বডিতে কিন্তু মেনি কাইন্ডস অফ এনজাইম থাকে, মানে বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান। সেটার মধ্যে আছে এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস ইত্যাদি। গ্লুকোজ 6 ফসফেটও বিদ্যমান আছে। আবার শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনেও ভূমিকা রয়েছে ইত্যাদি কাজগুলা, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে গোলজি বডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গোলজি বডি এবং রাইবোজোম সম্পর্কে কিছুটা ধারণা লাভ করলাম। আজকের এই অনলাইন ক্লাস থেকে যদি তোমরা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো, কিছুটা যদি শিখে থাকো, তবেই আমার সার্থকতা। এই বায়োলজিটা কিন্তু শুধু মুখস্থের বিষয় নয়। আমরা অনেক সময় ভেবে থাকি যে বায়োলজি সাবজেক্ট আমরা মুখস্থ করব, মেমোরাইজ করব, কিন্তু তা নয়। আমরা যদি বুঝে বুঝে ভেঙে ভেঙে চেষ্টা করি যদি বোঝার, এটাও কিন্তু খুবই মজার একটা সাবজেক্ট। তো শিক্ষার্থীরা, তোমরা যে যে অবস্থানে আছো সুন্দর থাকার চেষ্টা করবে, পরিপাটি থাকার চেষ্টা করবে, নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করবে, সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, সবাই ভালো থাকার চেষ্টা করবে। সবার জন্য আমার শুভকামনা। তোমরা সবাই খুব ভালো থাকো। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।